হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে। আমরা সকলেই জানি যে তোমরা আনওয়ার আলী নিয়ে আপডেটস জানতে চাও, এরই সাথে মোহনবাগান নিয়ে আপডেটস রয়েছে এবং এরই সাথে কিছু নতুন খবরও রয়েছে যেগুলো আমার মনে হয় তোমরা জানতে ইচ্ছুক হবে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো পুরোপুরি আপডেটেড থাকার জন্য। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পেতে। তো যাই হোক, চলো আজকে শুরু করা যাক প্রথম আপডেট দিয়ে, এবং সেটা হচ্ছে আনওয়ার আলী। তো কালকে আনওয়ার আলীর পিএসসি মিটিং কমপ্লিট হয়ে গেছে, প্রায় 4.5 ঘন্টার মিটিং হয়েছে এবং এবার এখান থেকেই প্রশ্ন যে তাহলে আনওয়ার আলী নিয়ে কি সিদ্ধান্ত পিএসসি দিতে চলেছে সেটা আমাদেরকে জানাও। তাহলে দেখো, ফার্স্ট অফ অল এই পিএসসি ডিসিশন কি আসবে সেটার আগে আমাদের জানতে হবে যে এই পিএসসি মিটিংয়ে কি হয়েছে। খুব ডিটেলসে যাবো না, শর্ট করেই বলবো। তো বেসিক্যালি ফার্স্ট অফ অল মোহনবাগান, যেরকমটা আগেও জানি আমরা, যে তারা একটা স্পোর্টিং স্যাংশন চেয়েছে ইস্ট বেঙ্গলের ওপর, আনওয়ারের ওপর এবং দিল্লি এফসির ওপরে, এবং তারপরে তারা কন্ট্রাক্ট দেখায় আনওয়ার আলীর এবং ইস্ট বেঙ্গলের, যেখানে যে 50-50% কথাটা লেখা রয়েছে যে দিল্লি এফসি কোনো রকমের দায়িত্ব নেবে না যদি কোনো রকমের কম্পেনসেশন আসে। এবং সেখান থেকে প্রশ্ন মোহনবাগান তুলে যে কেন দিল্লি এফসি কোনো দায়িত্ব এখানে নেবে না, বিকজ আলটিমেটলি পেরেন্ট ক্লাব তো দিল্লি এফসি ছিল, তো তাদেরকেও এই দায়িত্বটা নিতে হবে, তাদেরকেও কম্পেনসেশন দিতে হবে। এবং সেটা যদি দিল্লি এফসি না দেয় তাহলে ডেফিনেটলি অ্যাটলিস্ট রঞ্জিত বাজাজকে তো দিতেই হবে, কারণ এর সবের পেছনে তিনি রয়েছেন। তো মোহনবাগানের সাইড প্রায় 1 ঘন্টা ধরে শোনা যায় পিএসসি শোনে এবং তারা বক্তব্য রাখে নিজেদের। তারপরে আনওয়ার আলী নিজেদের বক্তব্য রাখেন যে তারা বলছেন যে আমরা সব নিয়ম কানুন মেনে, ফিফার নিয়ম মেনে আমরা এই চুক্তি ভেঙেছি। তো আপনারা যেটাকে আনজাস্ট টার্মিনেশন বলছেন, এটাকে আপনারা আনজাস্ট বলতে পারেন না। সেটা পিএসসি কাউন্টার করে বলেছে যে এটা তো আমাদের এখানে এখন লাগু হয়নি, তো অবভিয়াসলি এটা একটা আনজাস্ট টার্মিনেশন। বাট এখান থেকে একটাই বক্তব্য আনওয়ারের লয়ার রেখেছে যে আমরা ফিফার নিয়ম মেনেছি। আপনারা কি নিয়ম রেখেছে আমি জানি না, বাট আমরা ফিফার নিয়ম মেনে, ফিফার গাইডলাইন্স মেনে আমরা এই চুক্তি ব্রেক করেছি, সেই কারণে আপনারা এটাকে আনজাস্ট টার্মিনেশন বলতে পারেন না। তো এটা গেল আনওয়ারের সাইড। এবং তারপরে দিল্লি এফসি তাদের নিজেদের বক্তব্য রাখে এবং তারা জানায় যে যেটা আনওয়ার বললেন সেটাই তারাও বলেছেন, এবং এর সাথে তারা বলেছেন যে আমাদের যে কন্ট্রাক্ট হয়ে গেছে ইস্ট বেঙ্গলের সাথে আমরা সেটাই ফলো করতে চাই। এখানে আমরা অ্যাজ আ পেরেন্ট ক্লাব এখানে কোনো রকমের কম্পেনসেশন দিতে চাই না, এবং রঞ্জিত বাজাজ অ্যাজ আ এন্টিটি তাকেও যেন কোনো রকমের কম্পেনসেশন দিতে না হয়, সেরকমই কিছু বক্তব্য কিন্তু দিল্লি এফসির সাইড থেকেও রাখা হয়েছে। এবং শেষে ইস্ট বেঙ্গল তাদের নিজেদের বক্তব্য রেখেছে এবং ইস্ট বেঙ্গল একটাই জিনিস বলেছে যে আমরা যে এই কন্ট্রাক্টটা সাইন করেছি আনওয়ার আলীর সাথে, সেটা পিএসসি অ্যাপ্রুভাল পাওয়ার পরে, পিএসসির অ্যাপ্রুভাল যতক্ষণ না আসছিল আমরা কোনো রকমের পার্মানেন্ট কন্ট্রাক্ট আনওয়ারের সাথে সাইন করিনি, এবং এর সাথে সাইন করার পরে ইস্ট বেঙ্গল আনওয়ারকে কোনো ম্যাচ খেলায়ও নি। তো অবভিয়াসলি এটা তাদের পিএসসি মিটিং মাথায় রেখেই করা হয়েছে যাতে কোনো রকমের নেগেটিভ ইম্প্যাক্ট আনওয়ার আলীর কেসের ওপর না পড়ে, সেই কারণে আনওয়ারকে কোনো ম্যাচই ইস্ট বেঙ্গল খেলায়নি। তো মোটামুটি এই বক্তব্য 4.5 ঘন্টা ধরে হয়েছে এবং অনেক রাত্রির দিকেই ফাইনাল মিটিং কনক্লুড হয়েছে পিএসসির। এবং তারপরে শোনা যাচ্ছিল যে সম্ভবত আজকে হয়তো পিএসসি তাদের নিজেদের অর্ডার পেশ করবে, কিন্তু অনেক জায়গা থেকে ইনফ্যাক্ট মেরিনা জারিনা খবর করেছে যে আজকে হয়তো কোনো রকমের আপডেট আসবে না। আনওয়ার আলীর হিয়ারিং এর আপডেট সম্ভবত হয়তো সোমবারের মধ্যে চলে আসার কথা। এবার যদি আজকে সেটা চলে আসে অবশ্যই সেটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো, বাট আজকে আসার চান্স কিন্তু কম অ্যাকর্ডিং টু মেরিনাস আরিনা। তো আমাদের দেখতে হবে যে আজকে পিএসসির ফাইনাল ভার্ডিক্ট আসে কিনা, বাট ডেফিনেটলি যাই অর্ডার আসুক না কেন, যার এগেনস্টে আসবে তারা এটাকে ফার্দার আপিল করবে। তো কেসটা যে এখনই শেষ হয়ে যাবে সেরকমটা নয়। স্পোর্টিং স্যাংশন নিয়ে যেটা বারবার প্রশ্ন উঠছে যে একটা হতে পারে আনওয়ারের উপরে, সেই নিয়ে হয়তো কোনো রকমের অ্যাপিল ইস্ট বেঙ্গল বা দিল্লি এফসি বা আনওয়ার নিজে করবেন না, বিকজ তারা এটা মোটামুটি জানেন যেটা একটা আসার সম্ভাবনা রয়েছে। কম্পেনসেশন নিয়েই মেনলি তারা অ্যাপিলটা করতে পারে। তো আনওয়ারের খেলা যাতে না আটকায় সেই কারণে আনওয়ারের ব্যান নিয়ে হয়তো কোনো রকমের আপিল তারা করবে না, ইন কেস যদি কোনো ব্যান আনওয়ার আলীকে দেওয়া হয় পিএসসির তরফ থেকে, যাতে 4-5 মাস এই সার্ভ করে তিনি আবার খেলতে নেমে যেতে পারেন, সেই চেষ্টাই হয়তো ইস্ট বেঙ্গল, দিল্লি এফসি এবং আনওয়ার নিজেও করতে চাইবেন। কম্পেনসেশন অ্যামাউন্ট যেটা অ্যাকচুয়ালি মোহনবাগানের সাথে ডিলিং ইস্ট বেঙ্গলকে করতে হবে, সেটা নিয়ে ডেফিনেটলি ফার্দার আপিল ইস্ট বেঙ্গল করবে এবং আনওয়ার আলী করবেন যাতে এই কম্পেনসেশন অ্যামাউন্টটা কমানো যায়। তো এবার দেখতে হবে এটাই যে পিএসসি কি কম্পেনসেশন অ্যামাউন্ট সেট করছে তাদের নিজেদের ফাইনাল ভার্ডিক্টে। তো সেখান থেকে কত ইস্ট বেঙ্গল কমাতে পারে নাকি আরও ওটা বেড়ে যাবে সেটা তো ফার্দার আপিলে বোঝা যায়, বিকজ এরকম অনেক কেস হয়েছে যেখানে সিএএসএ গিয়ে, অর্থাৎ কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসে গিয়ে দেখা গেছে যে কম্পেনসেশন অ্যামাউন্ট যেটা কম ছিল সেটা বেড়ে গেছে। এবার অবভিয়াসলি সেটা কারণ হচ্ছে ইন্টারেস্ট পড়ে, যে কটা দিন হিয়ারিং চলবে সেই কয়েকটা দিনের ইন্টারেস্ট কিন্তু পড়বে, তো অবভিয়াসলি সে টাকা অটোমেটিক্যালি বেড়ে যায়। তো এটাতে যেরকম একটা রিস্কও আছে, সেরকমই ইস্ট বেঙ্গল পারলে কিন্তু কম্পেনসেশন অ্যামাউন্ট আরও কমিয়ে নিয়েও আসতে পারে। তো এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে কিভাবে এই কেসটাকে দুই প্রধানের উকিল লড়েন, বাট মোটামুটি ফাইনাল ভার্ডিক্ট আসতে একটু সময় লাগতে পারে, অ্যাটলিস্ট 2-3 দিন। আজকে চলে এলে যার চান্সেস কম, অবভিয়াসলি সেটার উপরে ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এটা গেল আনওয়ার আলীর ওপর আপডেট।
এরপরে আমরা সরাসরি চলে আসবো মোহনবাগানের আপডেটে, এবং সেটা হচ্ছে কালকে তারা অলরেডি জামশেদপুর পৌঁছে গেছে, সেখানে তারা ট্রেনিংও করেছে, কিন্তু কালকে রেস স্পোর্টস ওখানে ছিল এবং সেখানে তারা এটাকে দেখেছেন যে অ্যালবার্তো রড্রিগেজ তিনি ট্রেনিং করছেন না দলের সাথে। ইনফ্যাক্ট সকালবেলাতেও যে ট্রেনিং সেশন হয়েছে সেখানেও অ্যালবার্তো রড্রিগেজ উপস্থিত ছিলেন না, তিনি ম্যাকলারেনের পাশে বসে কিন্তু পুরো ট্রেনিং সেশন দেখেছিলেন। তো সেখান থেকে জল্পনা উঠছিল যে অ্যালবার্তো রড্রিগেজের ইঞ্জুরিটা সিরিয়াস কিনা, বাট তিনি এটা নিজে কনফার্ম করেছেন যে না, তার ইঞ্জুরি অতটাও সিরিয়াস নয়, এবং সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে সমর্থকদের টেনশন নেওয়ার সেরকম কিছু নেই। হ্যাঁ, এবার এটা যদি জেমি ম্যাকলারেনের মতন মানে 1 মাস হয়ে গেল সারছে না, তখন একটা ব্যাপার থাকছে, বাট অ্যাকর্ডিং টু অ্যালবার্তো এমন কিছু সিরিয়াস কোনো ইঞ্জুরি নয়। এবং আই থিঙ্ক আজকের যে ম্যাচ রয়েছে যেখানে আমরা এক্সপেক্ট করছিলাম 2 বিদেশি খেলবেন একসাথে, সম্ভাবনা রয়েছে যে হয়তো মলিনা সেই ঝুঁকি নেবেন না এবং অ্যালবার্তোকে হয়তো রেস্ট দেবেন এই ম্যাচটার জন্য। তো আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। আমার মনে হয় কালকে মার্কাসও টুইট করে জানিয়েছেন যে ম্যাকলারেন তার ইঞ্জুরি সেরকম সিরিয়াস কিছু নয়, কোনো রকমের ঝুঁকি এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট নিচ্ছে না ইঞ্জুরি রিলেটেড কনসার্নসে। কারণ এই মুহূর্তে মলিনা বলো, ম্যানেজমেন্ট বলো, এরা প্রত্যেকেই জানে যে ডুরান্ড কাপটা একটা প্রি সিজন টুর্নামেন্ট। হ্যাঁ, আমাদের কাছে এটার ঐতিহ্য অনেক বড়, আমরা জানি এটা কত বড় টুর্নামেন্ট, এবং এটাও আমরা জানি যে মোহনবাগান এটাকে জিততে চায়, কিন্তু আলটিমেটলি এটা একটা প্রি সিজন টুর্নামেন্ট। আমরা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রেও দেখছি যে অনেকেই বলছেন গো ব্যাক কার্লেস আউট। মানছি যে কার্লেস কোয়াদ্রাতের শিলং লাজংয়ের ম্যাচ হারা উচিত হয়নি এবং খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা রেজাল্ট ছিল যে একটা আই লিগের মিড টেবিল টিমের কাছে আপনারা হেরে গেলেন, এটা ঠিক কথাই, কিন্তু তা বলে এখন থেকে কার্লেস কোয়াদ্রাতকে বার করে দিতে হবে এই যুক্তিটা এখনো অবধি আমার মনে হয় যে ইটস টু আর্লি টু সে কার্লেস আউট। আই থিঙ্ক ডুরান্ড কাপটাকে আপনাদেরকে অ্যাজ আ প্রি সিজন টুর্নামেন্টই দেখতে হবে। আজকে মুম্বাইয়ের মতন টিমসরা বাইরে গিয়ে ভিয়েতনামের সেকেন্ড ডিভিশন টিমসের কাছে হারছে, থাইল্যান্ডের সেকেন্ড ডিভিশন টিমসের কাছে হারছে, তো মুম্বাইও তো যথেষ্ট ভালো টিম, ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল টিমস ইন আইএসএল, তাহলে কি আজকে পিটার ক্র্যাটকে আউট উঠছে ওখানে? না। তো সমর্থকদের এখানে চাপ আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, এটা আমরা সকলেই জানি, কিন্তু এটা রিয়ালিটি আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা প্রি সিজন টুর্নামেন্ট, এখানে ডেফিনেটলি কোচেসরা অনেক কিছু এক্সপেরিমেন্ট করবেন, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, বাট এক্সপেরিমেন্ট এমন করুন যেটা অ্যাটলিস্ট টিমটাকে স্যুট করে, আমার বক্তব্য ওটাই। তো সেই কারণে কার্লেস আউট এই মুহূর্তে বলাটা উচিত নয়, দেখা যাক না আইএসএল এর বেশ কয়েকটা ম্যাচ যাক, তারপর দেখা যাক কিরকম রেজাল্ট হয় ইস্ট বেঙ্গলের, দেন উইল কাম ব্যাক টু দিস। বাট সেরকমই মোহনবাগানের ক্ষেত্রেও আমার মনে হয় যে তারা এটাকে পুরোপুরি একটা প্রি সিজন টুর্নামেন্ট হিসেবেই ট্রিট করছে। ইনফ্যাক্ট মলিনা কালকের প্রেস কনফারেন্সে এটাই বলেছেন যে দিস ইজ প্রি সিজন, উই আর ইন কমপ্লিট প্রি সিজন। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনো রকমের চোট নিয়ে কোনো রকমের রিস্ক মলিনা নেবেন না জাস্ট একটা ট্রফি জেতার জন্য, এটা আমি মনে করি। আই থিঙ্ক মলিনা নিজেও মনে করেন এটা, যে এক আধটা বড় তারকা যদি নাও থাকেন, এই দলে আরো অনেক তারকা রয়েছেন ম্যাচটাকে বার করার জন্য, তো সেই কারণে 1-2 জন তারকা যদি ইনজুরও থাকে তাহলে খুব মাথা মুন্ডু কিছু উড়ে যাবে না মোহনবাগানের। দে হ্যাভ আ ভেরি গুড স্কোয়াড যারা পাঞ্জাব ম্যাচ অন্তত বার করে আনতে পারে, তো মলিনা সেই দিকেই কিন্তু নজর থাকবে। তো আমার মনে হয় অ্যালবার্তো নিয়ে কোনো রকমের রিস্ক হয়তো আজকে মলিনা নেবেন না। ফার্স্ট হাফ থেকে অ্যালবার্তো খেলবেন বলে আমি মনে করছি না, সেকেন্ড হাফে যদি প্রয়োজন বোধ মনে হয়, একান্ত পারা যাচ্ছে না, তাহলে হয়তো মেবি অ্যালবার্তোকে নিয়ে আসা যেতে পারে, বাট ফার্স্ট থেকে অ্যালবার্তো খেলবেন এরকমটা আমি এক্সপেক্ট করছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যাই হোক, এটা গেল আজকের সেকেন্ড আপডেট। সরাসরি চলে আসবো আজকের পরবর্তী আপডেটে, এবং সেটা হচ্ছে আবারও মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্সকে নিয়ে। তো আমরা আগেও অনেকবার আলোচনা করেছি যে তারা অনেকবার অনেক রকম ডিল চেষ্টা করেছে প্রীতম কোটালের জন্য, বাট কোনোটাই ফ্রুটফুল হয়নি। কালকে আশিস নাকি কনফার্ম করেছেন, যেটা আমরা এতদিন ধরে বারবার বলে আসছিলাম, যে প্রীতমকে লোনে ছাড়তে গেলে, বিকজ ফার্স্ট অফ অল লোন চুক্তি হচ্ছিল যে তুমি একটা প্লেয়ারকে আমাকে লোনে দাও, আমিও তোমাকে একটা প্লেয়ারকে লোনে দেবো 1 বছরের জন্য, কারণ প্রীতমের কন্ট্রাক্ট 1 বছরের জন্যই আর বাকি রয়েছে। তো মোহনবাগান ভেবেছিল 1 বছর লোনে খেলিয়ে তারপরে একেবারে ডাইরেক্ট পার্মানেন্ট কন্ট্রাক্টে প্রীতমকে সাইন করে নেওয়া হবে। তো বেসিক্যালি এই ক্ষেত্রে কি হচ্ছে যে ফার্স্ট অফ অল কেরালা ব্লাস্টার্স বলেছিল ঠিক আছে আমি প্রীতম কোটালকে দিচ্ছি, তুমি আমাকে দীপক টাংরি দাও, তাহলে দিস ডিল উড হ্যাভ মেড নো সেন্স, কারণ দীপক টাংরি এমনিতেই একজন সিডিএম কাম সেন্টার ব্যাক, তো তিনি ডেপথ আনেন দলটার মধ্যে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি সেন্টার ব্যাক হিসেবে দীপক টাংরিই খেলছে, তো তুমি দীপক টাংরিকে দিচ্ছ আর প্রীতম কোটালকে আনছো, ব্যাপারটা তো একই থেকে যাচ্ছে, সেই তো একটাই সেন্টার ব্যাক থাকছে না প্রপার, তো সেই ডিলটার তো কোনো মানে হয় না। এটা তো আর কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট নয় যে প্রীতম সাহালের মতন ডিল করে বসে থাকবে। তো অবভিয়াসলি মোহনবাগান ম্যানেজমেন্ট অনেক বুদ্ধিমান ম্যানেজমেন্ট, তারা বলেছে এটা সম্ভব নয়, আমাদের দীপকও চাই এবং এরই ওপর আমার একটা সেন্টার ব্যাক চাই, সেই কারণে আমি দিতে পারবো না। তো তখন কেরালা ব্লাস্টার্সও সেটা বোঝে, তখন তারা বলে ঠিক আছে তুমি তাহলে আমাকে অভিষেক সূর্যবংশী দাও এবং সুমিত রাঠি দাও, আমি তোমাকে প্রীতম কোটাল দিচ্ছি। সেটাতেও মোহনবাগানের প্রবলেম, অভিষেক সূর্যবংশী ইজ কারেন্টলি নট ফর সেল, এটা আমরা আগেও আলোচনা করেছি। সুমিত রাঠিকে দিতে মোহনবাগান ম্যানেজমেন্ট আই থিঙ্ক ইচ্ছুক ছিল, যেটা আমরা বারবার আলোচনা করছিলাম যে একটা প্লেয়ার একমাত্র দিতে মোহনবাগান ইচ্ছুক রয়েছে, যেই প্লেয়ার গেলে তার জন্যই ভালো হবে, কিন্তু কেরালা ব্লাস্টার্স একজন প্লেয়ার চায় না প্রীতমের বদলে, কেরালা ব্লাস্টার্স 2 জন প্লেয়ার চায়, বিকজ তার ভ্যালুয়েশন তারা মনে করে 2 প্লেয়ারের সমান, যেটা খুব একটা ভুল কিছু নয়। বাট দেন अगेन অভিষেক সূর্যবংশী ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মোহনবাগান। ইনফ্যাক্ট মার্কাস টুইট করে জানিয়েছেন যে অভিষেক সূর্যবংশীকে তো কন্ট্রাক্ট এক্সটেনশন তারা করবে আরো বছরের জন্য, তো ওই জন্য ডিল হয়নি।
এবং সেখান থেকে দাঁড়িয়ে এখন যেটা চেষ্টা মোহনবাগান ম্যানেজমেন্ট করছে যে তারা ট্রান্সফার ফি দিয়ে প্রীতম কোটালকে আনতে চাইছে, এবং এখানে কোনো রকমের কোনো গল্পে কোনো পরিবর্তন হয়নি। যা এক সপ্তাহ আগে ছিল বা তার 2 সপ্তাহ আগে ছিল, আজকের দিনে দাঁড়িয়েও একই জায়গায় কেস দাঁড়িয়ে রয়েছে। তো বারবার একই জিনিস নিয়ে ভিডিও করার কোনো মানে হয় না, বিকজ নাথিং ইজ গোয়িং টু চেঞ্জ। তো তোমরা কোয়েশ্চেন্স জিজ্ঞেস করছো, তাই জন্য তোমাদেরকে বলে দিলাম যে এই হচ্ছে প্রীতমের আবার একই আপডেট, লেটেস্ট আপডেট, কোনো রকমের কোনো পরিবর্তন হয়নি। এখনো ট্রান্সফার ফি দিয়েই প্রীতম কোটালকে আনার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে কেরালা ব্লাস্টার্সেরও কিন্তু সেন্টার ব্যাক ডেপথ সেরকম নেই। ট্রান্সফার উইন্ডোর আর 7 দিন বাকি, অর্থাৎ কেরালা ব্লাস্টার্স থেকে যদি প্রীতম কোটাল যায়, তাহলে প্রীতম কোটালের জায়গায় কেরালা ব্লাস্টার্সকেও তো একটা সেন্টার ব্যাক সাইন করতে হবে। তো সেটা তারা পাবে কোত্থেকে? তাদেরকেও তো নিজেদের রিপ্লেসমেন্ট খুঁজে রাখতে হবে না? তো ওই জন্যই ডিলটা যত দেরির দিকে যাচ্ছে তত কিন্তু আনসার্টেনটি বাড়ছে। অ্যাডভান্স নেগোসিয়েশন প্রীতম কোটালের সাথে হয়ে বসে আছে মোহনবাগানের। কেরালা ব্লাস্টার্সের সাথে কিন্তু কোনো রকমের এখনো চুক্তি কনফার্মড হয়নি। কেরালা ব্লাস্টার্স হ্যাজ অ্যালাউড দ্য টক্স, কিন্তু কেরালা ব্লাস্টার্সকেও তো রিপ্লেসমেন্ট লাগবে। সেই রিপ্লেসমেন্ট তাকে কে দেবে? কোন ক্লাব এখন এই মুহূর্তে 7 দিনের বাকি থাকতে একটা সেন্টার ব্যাক তাকে দেবে? কেরালা ব্লাস্টার্স কোত্থেকে একটা সেন্টার ব্যাক পাবে? একটা ভালো প্রীতম কোটালের রিপ্লেসমেন্ট তারা কোত্থেকে আনবে? ওই জন্যই ডিরেক্টলি তারা মোহনবাগানের সাথে চুক্তিটা করতে চাইছে যে তুমিও আমাকে সেন্টার ব্যাক দাও, আমিও তোমাকে সেন্টার ব্যাক দিচ্ছি। কিন্তু এটা তো মোহনবাগানের কোনো অ্যাডভান্টেজ হবে না। ওই জায়গাতেই এখন ডিলটা পুরো আটকে বসে আছে। দেখা যাক যে আলটিমেটলি কি হয়। মোহনবাগান ডেসপারেটলি একটা সেন্টার ব্যাক খুঁজছে। ইভেন কি কালকে আশিস নাকি বলেছেন যে অ্যালেক্স সাজি, তার উপরেও মোহনবাগানের কিন্তু চোখ রয়েছে, কিন্তু অতটাও তারা এখনো ওটাকে নিয়ে ভাবেনি যতটা এই মুহূর্তে দাঁড়িয়ে ডেসপারেটলি পাঞ্জাব বা ইস্টবেঙ্গল সাইন করতে চাইছে অ্যালেক্স সাজিকে। তো সেই কারণে এখন অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এই শেষ 7-8 দিনে। এখন ট্রান্সফার উইন্ডো যত শেষের দিকে যাবে তত কিন্তু একেবারে ফাস্ট ডিলস হবে। তো আমাদের সেই দিকেই কিন্তু নজর থাকবে। দেখা যাক যে প্রীতম কোটালের এই ডিলটা মোহনবাগান ক্লোজ করতে পারে কিনা। আর যদি করতে না পারে তাহলে ইন দ্যাট কেস দীপক টাংরিকে হয়তো তোমরা সেন্টার ব্যাক দেখবে এই সিজনটায়, অথবা যদি কোনো অন্য সাইনিং মোহনবাগান করতে পারে তাহলে সেই দিকেই আমাদের নজর থাকবে। বাট যাই হোক, মোটামুটি এই হচ্ছে আজকের ডেলি আপডেট। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো? অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।